প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৩ সংসদ সদস্যের দেয়া ভোটের মধ্যে ২৫৫টি পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আগামীকাল বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় সংসদে অন্যরকম কর্মব্যস্ততা। গন্তব্য সবার একটাই, সংসদের অধিবেশন কক্ষ। কারণ দীর্ঘ ৩.৫ দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। দুপুর গড়াতেই শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্যে সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি বুঝিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সহকর্মীদের নিয়ে ভোট দেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বহুদিন ভোট দেখেনি বাংলাদেশ। তবে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সেই ভোট গ্রহণ। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর যে ভোটের সংস্কৃতি দেখা গিয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে, দীর্ঘ ৩.৫ দশক পর আবারও সেই প্রক্রিয়ায় ফিরল প্রতিদ্বন্দ্বিতা। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে অধিবেশন কক্ষেই সংসদ সদস্যদের সামনে শুরু হয় ব্যালট গণনা। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ, কতটি বাতিল, সব হিসাব শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের সাক্ষী এই নেতা এবার আর কোনো দলের মহাসচিব নন, পুরো রাষ্ট্রের অভিভাবক তিনি। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নতুন দায়িত্ব পেতে যাওয়া মির্জা আলমগীর ভালোবাসায় সিক্ত হন সরকার ও বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও। শফিকুল হক, ৭১, ঢাকা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন দেখল বাংলাদেশ। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেননি সংসদ সদস্যরা। এবং এটা নিয়ে কিন্তু দিনভর পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেছেন সরকার এবং বিরোধী দলের সদস্যরা। অবশ্য সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত, সামনের দিনে রাষ্ট্রপতি নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। উৎসব মুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। দুপুর ২টায় একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা। সরকারি দল বিএনপি সংসদে ২/৩ আসনের অধিকারী, তাই ফলাফল ছিল অনেকটাই অনুমেয়। স্বতন্ত্র আর ইসলামী আন্দোলনের সংসদ সদস্যরা কোন প্রার্থীকে ভোট দেয় সেটি ছিল দেখার বিষয়। ভোট বয়কট করেছে ইসলামী আন্দোলন, তবে স্বতন্ত্রদের ভোট গেছে মির্জা ফখরুল ইসলামের বাক্সেই। জুলাই অভ্যুত্থানের পর জাতির সনদ প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের সুপারিশ ছিল। রাষ্ট্রপতি নির্বাচনে এই অনুচ্ছেদের ফলেই একচেটিয়া ভোট পেলেন প্রাজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুলই। তাই দিনভর ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট না দেওয়ার বিধান নিয়ে চলে সরকারি ও বিরোধী দলের পরস্পর বিরোধী বক্তব্য। ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে, এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল। এবং সংসদে এটা বৈঠক হচ্ছে, এটা অধিবেশন না, এটা মাননীয় স্পিকার এটাকে সভাপতিত্ব করছেন না।
ফলে সেইখানে 70 অনুচ্ছেদও এখানে কার্যকর হওয়ার কথা না। তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল 70-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এরপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। অবশ্য এই সংসদেই সংবিধান সংস্কারের কমিটি করেছে সরকারি দল বিএনপি। সেই কমিটির সভাপতি ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে। সবাই মনে করে 70 অনুচ্ছেদে এই দুইটা বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য দুইটা বিষয় সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে, এবং যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতি হয় সেই সময় এই দুইটার সময়ে দলের বাইরে ভোট দিতে পারবে কি পারবে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে এই দুইটা বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল বিরোধী দল। জামাত বলছে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ভোট করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা সংস্কারের প্রত্যাশা কোনোটি পূরণ করতে পারেনি সরকারি দল। আর ক্ষমতাসীন দল বলছে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী হয়েছে এ নির্বাচন। ফারজানা আক্তার, ৭১, সংসদ ভবন, ঢাকা। দর্শক, দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ হয়েছে। এ বিষয়ে দিনভর খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার নিউজ পয়েন্ট থেকে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শফিকুল, একটু জানাবেন যে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু দেখলো বাংলাদেশ, এবং যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সৌহার্দ্যপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই হয়েছে ভোট গ্রহণ। তো সারাদিন আপনি এই ভোট গ্রহণের বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন, সারাদিন এটা কাভার করেছেন আপনি, একটু যদি এ বিষয়ে সবশেষ আমাদেরকে জানান। ইশরাত, একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। কারণ শুরুতেই যেটি বললেন যে দীর্ঘ ৩৫ বছর পর এই রাষ্ট্রপতি পদে যে ভোট, সেই ভোটটি অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় সংসদ ভবনে ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ব্যালটের যেই ভোট, সেই ভোটের মাধ্যমে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তবে নির্বাচন কমিশনার সবশেষে আমাদের যে তথ্য জানিয়েছেন যে ৩৪৩টি ভোট আসলে ব্যালট বাক্সে পড়েছে এবং ৬টি ভোট তারা এখানে অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা এখানে ভোট প্রদান করেননি। তার মধ্যে ২৫৫ ভোট পেয়ে একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি। এবং শুরুতে আসলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের যে কথা বলা হয়েছিল যে দলের বিপরীতে গিয়ে রাষ্ট্রপতি পদে যে কোনো সংসদ সদস্য কাউকে ভোট দিতে পারবে না, সেটির যেই শুরুতে যেই বিরোধ আমরা দেখেছিলাম, সরকারি দল এবং বিরোধী দল তারা পাল্টাপাল্টি বক্তব্য রেখেছিলেন। তবে ভোট গ্রহণ যখন শুরু হয়, আমরা সেই দুপুর 2টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভিতরে সংসদ অধিবেশনের যে কক্ষ, সেই কক্ষে আমরা তাদেরকে ভোট দিতে দেখেছি এবং প্রধান নির্বাচন কমিশনার তার যে স্বাগত বক্তব্য কিভাবে কি ভোট দিবেন সেগুলো বলার পরে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পরে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং প্রধানমন্ত্রী, পরবর্তীতে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন তারা তাদের ভোট প্রদান করেছেন এবং একে একে সরকার দলীয় যেই সংসদ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, তার সহকর্মী যারা রয়েছেন বিরোধী দলের, তাদের সঙ্গে নিয়ে কিন্তু একে একে তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো সব মিলিয়ে আসলে ভোট গ্রহণ যখন শেষ হয় আমরা যেটি দেখতে পারি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আসলে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তাকে অভিনন্দন জানানো হয়েছে, পাশাপাশি সরকারি দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আসলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি বঙ্গভবনের যে যাত্রা, সেই যাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ আগামীকাল সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে এবং সেই শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের যেই রাষ্ট্রপতির দায়িত্ব, 23তম রাষ্ট্রপতির দায়িত্ব তিনি গ্রহণ করতে যাচ্ছেন। তো এই ছিল আসলে আজকের সারাদিনে যে সংসদ অধিবেশনের ঘটনা প্রবাহ, সেটি। ইশরাত। ধন্যবাদ শফিকুল হক। ইসরাত, আমরা যেমনটি শফিকুল আলম বলছিলেন, আজকে সারাদিন এই যে কার্যক্রম সেটা নিয়ে কিন্তু বেশ ঘটনাবহুল একটা সময় গেছে এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমাদেরকে আমাদের সহকর্মী শফিকুল হক জানাচ্ছিলেন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। এদিকে রাজনৈতিক বিভক্তি ও দল কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সকল নাগরিকের হবেন, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন 11 দলের রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেলে নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রক্রিয়ায় তিনি এই কথা জানিয়েছেন। সেই সাথে তিনি জানিয়েছেন ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নানান সীমাবদ্ধতা অতিক্রম হয়েছে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা তার। তারপর আমরা করছি এই জন্য যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। যদি জুলাই সনদকে কার্যকর করা হতো, সেক্ষেত্রে সংসদ সদস্যরা সত্যিকার অর্থেই স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারত। এখন যে ভোট হলো, এই ভোটের মধ্যে তো ভোটারের কোনো স্বাধীনতা ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। এলাকাবাসী জানান, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের। তার এই অর্জনের পুরো জেলাবাসী আনন্দিত। নতুন রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা। এ সময় মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষজনেরা। উনি রাষ্ট্রপতি হওয়াতে আমাদের প্রত্যাশা হলো আমাদের ঠাকুরগাঁও অবহেলিত এলাকাকে উন্নয়ন করে উনি একটি প্রতিষ্ঠাতা করবেন। ওনার এই এত বড় পাওয়া, এই পাওয়ার জন্য আমরা ঠাকুরগাঁওবাসী গর্বিত। এদিকে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিলেন। এর আগে দুপুরে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভিবাদন জানান। তারপরেই তাকে গার্ড অব অনারের মাধ্যমে বিদায় জানানো হয়। গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গারা এদেশের পরিবেশ এবং অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে কিন্তু তারা মাদক পাচার এবং চোরাচালান সহ নানান ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শেষ হলো ৩ সপ্তাহের ক্যাপস্টোন কোর্স। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন এই আয়োজনে। সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এরপর সেনাপ্রধান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে এই কোর্স থেকে পাওয়া জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান। আপনারা জেনেছেন রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপর হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এ সময় তিনি তুলে ধরেন রোহিঙ্গা সংকট সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও। অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি এক করে যে শক্তি তৈরি হবে তা দেশের উন্নয়নের কাজে লাগবে বলেও প্রত্যাশা তার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ হয়েছে।
22 আগস্টের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন এবং এই ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুজনকে, তবে এখনও হদিস মেলেনি হোটেল মালিকের। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে শারমিন স্বপ্নার প্রতিবেদন। কলকাতায় আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণহানির পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ছাড়াও রাজ্যটির বিভিন্ন জেলার আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ ও দমকল কর্মীরা। এদিকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে চলছে নিহতদের ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অন্যদিকে কলকাতায় থাকা বাংলাদেশি পর্যটকরা পড়েছেন উৎকণ্ঠায়। আতঙ্কে আছেন দেশে থাকা তাদের পরিবারও। এরই মধ্যে বহু পর্যটক হোটেল পরিবর্তন করে নিরাপদ আশ্রয়ে গেছেন। খুব খারাপ লাগতেছে ভাই, আমার বাংলাদেশি ভাই ওই চিকিৎসার জন্য আসছে চিকিৎসার জন্য বাঁচার জন্য গেল, ওটা জালে পুড়ে গেল, একটা খারাপ লাগবে না? হোটেলগুলোর অবস্থা নোংরা অনেক, মানে আগুন টাগুন লাগলে বেরোবার ব্যবস্থা না আগুন টাগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন, যেখানে আছে ওখানে মোয়া হয়ে যাবেন। আমরা তো আসছি ট্রিটমেন্টের জন্য না, আমাদেরকে তারা তো ভিসা দিয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য। তারা যদি আমাদেরকে ভালো মতো না দেখে তাহলে তো আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বুধবার ভোররাতের আগুনের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পায়নি পুলিশ। শারমিন স্বপ্না, ৭১। এদিকে কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় হাইকমিশনার সেই ঘটনায় গাফিলতি বা তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে ভুক্তভোগীদের যা যা প্রয়োজন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। আর অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীকে ভারত সফরে আবারও আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় হাইকমিশনার, তবে সফরের অনুকূল পরিবেশ আছে কি নেই তা নিয়ে এখনো আলোচনা হয়নি। একটা কার্সি কল ছিল, যা হয় আর বেশি কিছু হয় না, জাস্ট কার্সি। খুব ভালো লাগলো। আর যা আগে বলি, এমনি লাগলো যে অনেক দিন থেকে ওনার চেনাশোনা আছে, আর খুব ভালো লাগবে। সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলকাতাতে, আমরা দেখতে পেয়েছি। এটা খুব দুঃখের কথা। আর ওইখানে যা যা করা আছে অ্যাজ ফার এজ আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। কোনো গাফিলতি ছিল কিনা যদি জানতে চাইছিলেন, করবেন কিনা একটু যদি বলে যান। কোন আলোচনা হয় না, আমি কোন আলোচনা এটা উঠাই নেই সঙ্গত কারণে। আমার তো এটা করার দরকার পড়ে না এবং সম্পূর্ণই কাটিয়েছি, নাথিং এলস। আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং এইটুকু বলেছেন। অনুকূল পরিবেশের বিষয়ে কি আজকে কিচ্ছু আলাপ আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্টার। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই অভিযানে দেশের ৫২ লাখ মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেয়া হবে। আজ রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গর্ভবতী নারী ছাড়া ১ বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সাথে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মামুন হোসেনের রিপোর্ট। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা নিয়ে রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানে জানানো হয় ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া ১ বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের এই কাজ
প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরও 3টি মাস রয়েছে। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান, কামরাঙ্গীচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য ধরা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো রোগ থেকে বাঁচতে প্রয়োজন পারিবারিক সচেতনতা। সরকার শুধু ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন বক্তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দেশের পোশাক কারখানাগুলোতে ২,৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি, যেখানে অন্তত ৫০০ প্রতিষ্ঠানের প্রস্তুতি থাকলেও শুল্ক অশুল্ক বাধায় থমকে আছে বিনিয়োগ। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেছেন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে গ্যাস বিদ্যুতের আমদানি সিন্ডিকেট। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশজুড়ে তীব্র গ্যাস বিদ্যুতের সংকটে একরকম স্থবির হয়ে আছে শিল্প উৎপাদন। ফলে আগামী দিনের বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানি ঘিরে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতেও নীতির বেড়াজালে বন্দী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্ভাবনা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, কেবল তৈরি পোশাক শিল্পের রুফটপ সোলার স্থাপনে ২,৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, যেখানে বিনিয়োগে অন্তত ৫০০ প্রতিষ্ঠান প্রস্তুত থাকলেও এগোতে পারছে না জটিল নীতিমালার কারণে। আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি, যারা এখনই যেতে পারে। আরো প্রায় ১৩০০র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। কোনটা লো কস্ট লোন লাগবে ঠিকই, কিন্তু আবার একই সাথে তাদের ইনভেস্টমেন্ট কস্টটাও যত কম হবে তত ফ্যাক্টরির আগ্রহ বাড়বে। এরপরে ট্যারিফ রেট রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, সেই বিষয়গুলো আমরা লোনের টেনিউরও এখানে একটা বড় বিষয়, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্যানেল, ব্যাটারি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে এখনো গড়ে 40% শুল্ক দিতে হচ্ছে। আছে নেট মিটারিং অনুমোদনে দীর্ঘসূত্রতা। লার্জ স্কেল ফ্যাক্টরি ছাড়া আর আইপিপি ছাড়া আপনার এই যে আমরা যে বলতেছি মিডিয়াম এবং ছোট স্কেলে, তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে ডিরেক্ট আনতে পারে না। তারা কি করে, লোকাল ইপিসিদের দেয় এবং তাদের জন্য দেখা যাচ্ছে কষ্ট অনেক বেড়ে যায়। আমি যেটা এক্সাম্পল দিলাম, আপনি ভিয়েতনাম বা পাকিস্তান খুব অল্প সময়ের জন্য যে অনেক বেশি আপনার ইনস্টল করে ফেলেছে, তার বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার স্মল স্কেলের, লার্জ বা মিডিয়াম স্কেলের না। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের কোনো ডিপার্টমেন্ট বলেন, আমলা বলেন, তাদের কোনো ইস্যুর কারণে এটা যেন আগাচ্ছে না। আমরা যে 6 মাস 3 মাস চলে যাচ্ছে, এটাতে আমার অনুরোধ থাকবে যে একটা ন্যাশনাল টাস্কফোর্স করা হোক, যার জন্য বা যে কোনো কোম্পানির জন্য বা যারা এই জন্য দায়ী তাদেরকে বিচারে আনা হোক। একবার দুইবার এরকম ঠিক করে দেন, দেখবেন পরে সব ঠিক হয়ে যাবে। আমাদের পাইপলাইনে এখন চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে, রিনিউয়েবল সেক্টরেও আসলে আছে। মানে আপনারা যেগুলো বলছেন, আমরা দেখলাম এই প্রতিটা প্রস্তাবই আমাদের কাছে আসলে আছে এবং আমরা নিজেরাও এই প্রস্তাবগুলো দিয়েছি গভর্নমেন্টকে। সিপিডির তথ্যমতে বর্তমানে পোশাক খাতে চাহিদার মাত্র 3% সৌরবিদ্যুৎ, যা সরাসরি ব্যবহারে ইউনিট প্রতি খরচ ৫ টাকার কম। সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।